জাতীয় সংসদকে আপনারা এত পবিত্র ভাবেন কেন? জাতীয় সংসদ সবচেয়ে অপবিত্র। এই রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্বের সহযোগিতার যে যোগ্যতা, দক্ষতা, পারদর্শিতা দরকার, সেই যোগ্যতা আমি কারো মধ্যেই দেখি নাই, কোন সরকারের কূটনীতিকদের মধ্যেই দেখি নাই। তাই এদের ঘরে খালি দোষ চাপাবো কেন? এরা তো ওই ধারাবাহিকতায় চলছে। এবং আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক ভাবে মোকাবেলা করতে পারছি না। আলোচনা, আমাদের যে কাউন্টার পার্ট, তার সঙ্গে আমরা আলোচনা করে কোনো কিছুই অর্জন করতে পারছি না। তারা যা করুণা করছে, যেমন এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তি, এর ইংরেজিটা এরা বুঝেছে কিনা, ভাবার্থটা বুঝেছে কিনা, আমার তো সেটাই সন্দেহ। নাহলে এটাতে দস্তখত করে কি করা? হ্যাঁ, নোবেল লরেটো অমুক তমুক বিশাল পণ্ডিত ব্যক্তি বলে দাবি করে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ সিদ্দিকী। আব্দুল লতিফ সিদ্দিকী, আমি আপনার কাছে মানে এই মুহূর্তে যে বিষয়টা জানতে চাই, আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে যে ভূ রাজনীতির খেলা চলছে, সেই ভূ রাজনীতির খেলার জায়গা থেকে বাংলাদেশ আসলে এই মুহূর্তে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে অথবা সম্ভাবনার মধ্যে রয়েছে, আপনার কি মনে হয়? আমাদের এই এশিয়া মহাদেশকে, দক্ষিণ পূর্ব এশিয়াকে তছনছ করে রেখেছে। তো সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত ঝুঁকির মধ্যে আছি। আর জীবনটাই তো ঝুঁকি, এবং রাষ্ট্রটা যদি সঠিকভাবে পরিচালন করা না যায়, সেটাকে আমি ঝুঁকি বলবো কেন, অযোগ্যতা বলবো। আমরা রাষ্ট্র বন্দোবস্তে আজও কিন্তু সঠিক পদ্ধতি গ্রহণ করতে পারিনি। রাষ্ট্র আর নাগরিকের একটা যে চুক্তি, সে চুক্তি কিন্তু রাষ্ট্র নাগরিকের সঙ্গে রক্ষা করছে না, বারবার চুক্তি ভঙ্গ হচ্ছে। তো রাষ্ট্র তো কোনো প্রাণ নেই, স্পন্দন নেই, অনুভূতি অনুভব নেই। তাহলে রাষ্ট্র চালক যারা, এটা তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, তাদের ঝুঁকির মুখে। আমি দুঃখের সঙ্গে বলবো যে বাংলাদেশ রাষ্ট্রটির অভ্যুদয়ের পর থেকে আজ পর্যন্ত সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত, কোনো কোনো সময় পারিপার্শ্বিকতার কারণে, কোনো কোনো সময় রাষ্ট্রনায়কদের যোগ্যতা, দক্ষতা, বিশেষ করে শুধু রাষ্ট্রনায়ক হলে তো চলবে না, রাষ্ট্রের মূল কাঠামো যারা পরিচালনা করেন, সেই ভিত্তিমূলে যারা আমলা, সেই আমলাদের দেশপ্রেমিকতার অভাব। আমি এখানে স্পষ্ট করে বলতেছি, প্রত্যেকটা রাষ্ট্র নয়, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কথাটাই আগে ভাবে, ঠিক তেমনি একটা রাষ্ট্র তার নিজের স্বার্থেরটাই ভাববে। তাই আমাদের বৃহৎ প্রতিবেশী ভারত, আমাদের বৃহৎ কাছাকাছি প্রতিবেশী চীন, এদের যে স্বার্থের দ্বন্দ্ব, সেইখানে তো আমরা মাঝে মধ্যে পড়েই যাব। কিন্তু আমরা আমাদের স্বার্থ দেখতে কারোর কাছেই মাথা নত করবো না, কারোর সাথেই বৈরিতা করবো না। এই ক্ষেত্রে বঙ্গবন্ধুর ওই কথাটাই, 9 ফেব্রুয়ারি বোধহয় একটা দাসত্বের চুক্তি হয়েছে না আমেরিকার সঙ্গে, হ্যাঁ, এইটার দায় আমি বর্তমান সরকারকে দেব কেন? এই দায়টা তার ঘাড়ে এসেছে। এটার একটা বিরূপ প্রতিক্রিয়া তো হবে। যে ধরনের চুক্তি হয়েছে, সেখানে আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অনেকখানি মর্যাদাহানি করা হয়েছে। সেটা নিয়ে এই সরকার চলতে শুরু করেছে। দেখা যাক। আজকে তো বর্তমান সরকার তো সেই চুক্তি থেকে বেরিয়েও আসছে না। ইভেন পারলে আমরা কতটুকু দায়মুক্ত রাখবো? ইউনূস সরকার করে গেছে, কিন্তু সেটি ধারাবাহিকতা তো এই সরকার বজায় রাখছে। এই ধরনের কূটনীতি কিন্তু প্রকাশ্য হয়নি। প্রকাশ্যে যাই বলা হোক, ভেতরে ভেতরে আপনি হয়তো স্বীকার করবেন, আমি
দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জড়িত, তাই প্রকাশ্যে যে কথা বলা হয় ভেতরে কিন্তু তেমন না, চেষ্টা চলতে থাকে। আমি মনে করব যে এই সরকার, বর্তমান সরকার ওই দায়বদ্ধতা থেকে, বাংলাদেশের মর্যাদাহানিকর চুক্তির থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই কাজ করছে। আমি এটা আশা করছি। আর যদি কাজ না করে তাহলে তো দেখাই যাবে 1-1.5 বছরের মধ্যে। আমি এই সরকারকে 1-1.5 বছর সময় দিতে চাই। কেউ কেউ সময় আর দেওয়ার সময় নাই ভাবে, হ্যাঁ, তা তারা ভাবতেই পারে। তারা তো পাকিস্তান রক্ষা করার ভাবনা ভেবেছে, হ্যাঁ, তারা তো নারী ধর্ষণকে ধর্ম মতে জায়েজ বলেছে, হ্যাঁ। তাই তারা কি ভাবছে সেটা না, আমি ভাবছি যে এদেরকে আমি একটা সম্মানজনক গ্রহণযোগ্য সময় দেব। অবশ্যই দেওয়া উচিত, কিন্তু এখনো পর্যন্ত যে অবস্থা, তাতে আমরা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি, তাদের অর্থনৈতিক অংশীদারিত্বের জায়গা থেকে আমরা আরো বড় ঋণ প্রত্যাশা করছি, নানান ধরনের সহযোগিতা আশা করছি। আপনি যে চুক্তিকে, মার্কিন চুক্তিকে দাসত্বমূলক চুক্তি বলে অভিহিত করলেন, এটি এখন সবাই বলছে, গবেষণা প্রতিষ্ঠানগুলোও বলছে, সিপিডি থেকে শুরু করে নানান ধরনের গবেষণা প্রতিষ্ঠান। তো দাসত্বমূলক চুক্তি যদি হয়ে থাকে, সেটি চীন কিভাবে নিচ্ছে, এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাসত্বের চুক্তি বা চীনের বলয়ের মধ্যে চলে যাওয়া, এইগুলোকে কেন্দ্র করে ভারতের আচরণ কি হতে পারে? সবটাই বিপর্যয়কর হতে পারে, আবার সবটাই উত্তরানো যেতে পারে যদি আপনার যোগ্যতা থাকে, পারদর্শিতা থাকে, দক্ষতা থাকে, ঘটনার উপর আপনার নিয়ন্ত্রণ থাকে। আপনি যদি আপনার কোনো যোগ্যতা নাই, রাষ্ট্র পরিচালন ধ্যান ধারণা নাই, আন্তর্জাতিক বিষয়গুলির উপরে আপনার কোনো জ্ঞান নেই, আপনি এই হুরহাঙ্গাম করে চলছেন, তাহলে তো আপনি বিপদে পড়বেনই। আপনাকে কে বাঁচাবে? সেই জায়গা থেকে বর্তমান সরকারের মধ্যে এই পররাষ্ট্রনীতি বিষয়ক বা কূটনৈতিক জায়গা থেকে দক্ষতা কতটুকু আপনি দেখছেন? এইবার ভালো কথাটা বলেছি, বর্তমান সরকার হবে কেন? আমাকে যদি দেশবাসী অনুমতি দেয়, আমি বলবো তো যে এই রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্বের সহযোগিতা যে যোগ্যতা, দক্ষতা, পারদর্শিতা দরকার, সেই যোগ্যতা আমি কারো মধ্যেই দেখি নাই, কোন সরকারের কূটনীতিকদের মধ্যেই দেখি নাই। তাই এদের ঘরে খালি দোষ চাপাবো কেন? এরা তো ওই ধারাবাহিকতায় চলছে, এবং আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক ভাবে মোকাবেলা করতে পারছি না। আলোচনা, আমাদের যে কাউন্টার পার্ট, তার সঙ্গে আমরা আলোচনা করে কোনো কিছুই অর্জন করতে পারছি না। তারা যা করুণা করছে, যেমন এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তি, এর ইংরেজিটা এরা বুঝেছে কিনা, ভাবার্থটা বুঝেছে কিনা, আমার তো সেটাই সন্দেহ। নাহলে এটাতে দস্তখত করে কি করা? হ্যাঁ, নোবেল লরেটো অমুক তমুক বিশাল পণ্ডিত ব্যক্তি বলে দাবি করে। ওই যে আমাদের দেশে বাঙ্গি বনে শিয়াল রাজা বলে, তো সেই রকমের আমরা অশিক্ষিত, আমরা সাধারণ, আমাদের জ্ঞানগম্য কম, আমাদের সাথে খুব চালাকি চতুরতা করে, কিন্তু আন্তর্জাতিক মাঠে গিয়ে তারা কিন্তু 16 গোল খেয়ে আসে, বুঝছেন না? আমাদের ফুটবল টিমের অবস্থা যা, ক্রিকেট টিমের অবস্থা যা, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের বাণিজ্য নীতি যারা প্রণয়ন করেন, আমাদের অর্থনীতি যারা প্রণয়ন করেন, তারা কিন্তু তাই আন্তর্জাতিক মাঠে তারা 16টা 20টা গোল খেয়ে যান। তাই আমরা সেইখানে পড়েছি। আমাদের সাম্প্রতিক সময় একটা বিষয় বেশ সমালোচিত হচ্ছে, বিতর্কিত হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে, সেটি হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হলো, এবং সেই অনুষ্ঠানে, মার্কিন একটা জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের দেশের সংসদ সদস্যদের কেউ কেউ, এবং এটিকে অনেকে লজ্জাজনক বলে অভিহিত করছেন। একেবারে আমাদের দাসত্বমূলক
যে মনোবৃত্তি সেটির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। অনেকের প্রতিবাদ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে কর্মসূচিও পালিত হয়েছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আমি